না মানে ওড়িশা পয়েন্ট ড্রপ করাতে আমি কতটা খুশি হয়েছি না কি হয়েছি সেটা অন্য ব্যাপার। মেন ব্যাপারটা যে চেন্নাইন এফসি আজকে যেভাবে খেলেছে, যেভাবে ওরা ওড়িশার ওপর অ্যাটাকগুলোকে শেষ মুহূর্ত অবধি বজায় রেখেছে এবং প্রত্যেকটা পজিশনে অন্ততপক্ষে আজকে অনেক দিন পর চেন্নাইন এফসিকে এত ভালো খেলতে দেখা গেছে এবং দুজন বাঙালি প্লেয়ারের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখা গেছে। এবং মোটামুটি এই ম্যাচটা দেখার পর আমি মেদিনীপুরের ছেলে হিসেবে যেটা ছোটোর থেকে বলে বা শুনে অভ্যস্ত, যে চেন্নাইন এফসি আজকে ওড়িশা এফসির ভুড়ি জ্যাম করে দিয়েছে। এরকমই একটা ম্যাচ হয়েছে অ্যান্ড ট্রিমেন্ডাস একটা গেম। একদম শেষ মুহূর্ত অবধি হার না মানার যে একটা স্পিরিট, একটা ফাইটিং স্পিরিট, সেটা আজকে চেন্নাইন এফসি দেখিয়েছে এবং নিজেদের যে আপাতত ওদের টপ সিক্সে যাওয়ার এখনও অবধি মোটামুটি একটা অঙ্ক, সেই অঙ্কটা তো থাকলো, উল্টো দিকে ওড়িশা এফসির যে অঙ্ক লিগ শিল্ড জেতার, সেটাকে অনেক কঠিন করে দিল। এবং অবশ্যই মুম্বাই আর মোহন বাগান এবং তার সাথে অবশ্যই কেরালা বা গোয়া, তারাও যদি ভালোভাবে কামব্যাক করতে পারে। আর যেহেতু এখানে মনে রাখা দরকার যে ওড়িশাও যদি পয়েন্ট লস করতে পারে তাহলে কিন্তু মুম্বাই বা মোহন বাগানও পয়েন্ট লস করতে পারে, সেই চান্সও কিন্তু রয়েছে, যেহেতু এই জায়গা থেকে যে কেউ পয়েন্ট লস করতেই পারে। কিন্তু হ্যাঁ, মোটামুটি আজকের এই রেজাল্টটা, ওড়িশার এই হারটা কোথাও মুম্বাই বা মোহন বাগানকে একটা মাইলেজ দেবে। সেই ম্যাচটা নিয়ে ছোট্ট করে কথা বলবো, ক্যালকুলেশন নিয়ে কথা বলবো এবং অবশ্যই মোহামেডান স্পোর্টিং তারাও কিন্তু আইএসএল এর খুব কাছাকাছি এসে পৌঁছে গেল। আজকে 2-2 গোলে ম্যাচটা শেষ হয়ে যেতে পারতো একদম শেষ মুহূর্তে। একদম শেষ মুহূর্তে ডেভিডের একটা অসাধারণ অনবদ্য গোল কিন্তু মোহামেডানকে জিতিয়ে দেয় এবং মোহামেডানেরও মোটামুটি সামনে কি অঙ্ক রয়েছে সেটা নিয়েও কথা বলবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে এই যে আই লিগটা এবারে চলছে, একদিকে তো খুব ভালো কথা যে মোহামেডান স্পোর্টিংকে আমরা সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসাবে এখন থেকে দেখতে শুরু করছি এবং একটা তো এখন থেকে বাঙালিদের মনের মধ্যে আশা তৈরি হচ্ছে যে 3 প্রধানকে আমরা আইএসএলে দেখবো। এবার কে কেমন ভালো খেলবে, কে কী ট্রফি জিতবে, কে কত পয়েন্টস পাবে, কে রেলিগেটেড হবে, কে শিল্ড জিতবে, সেটা পরের ব্যাপার। বাট 3 প্রধানকে আবারও বহু বহু বছর পর ইন্ডিয়ান ফুটবলের টপ টিয়ার লিগে খেলতে দেখা, এটাও কিন্তু অনেক দিন হয়নি। মানে এই না হওয়ার মাঝখানে একটা ফুটবল জেনারেশন কিন্তু বড় হয়ে গেছে এবং আবারও সেটা যদি হয়, হতে এখনও বাকি রয়েছে। এবং সেটা হতে গেলে যেটা সবচেয়ে বড় ব্যাপার, যে মোহামেডান স্পোর্টিং তাদেরই নিজেদের সবচেয়ে বড় প্রতিপক্ষ হিসেবে নিজেদেরকে দেখতে হবে, যেহেতু আর 7টার মতো ম্যাচ বাকি রয়েছে এবং সেই 7টা ম্যাচ থেকে কিন্তু একটা সিঙ্গেল ম্যাচও হারা চলবে না। এবং যদি ম্যাক্সিমাম 19 পয়েন্ট মোহামেডান স্পোর্টিং কালেক্ট করে নিতে পারে, তাহলে কিন্তু যারা পরবর্তী টিমগুলো রয়েছে তারা ফুল পয়েন্টস কালেক্ট করার পরেও মোহামেডান স্পোর্টিংকে বেগ দিতে পারবে না। মোহামেডান স্পোর্টিং যেভাবে খেলছে, আমার মনে হয় না যে আর 4টে বা 5টা ম্যাচ উইকের পর গিয়ে কারোর আর কোনো রকম সন্দেহ থাকবে বলে। অ্যাটলিস্ট 4টে ম্যাচ উইক কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা মোহামেডান স্পোর্টিংকে হয়তো সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে অলমোস্ট পেয়ে যাব। সেখান থেকে হয়তো 1-2 পয়েন্টের ব্যাপার থাকবে যে মোহামেডান স্পোর্টিংকে অফিসিয়ালি চ্যাম্পিয়ন ঘোষণা করতে। কারণ বাকিরাও যেভাবে খেলছে এবং মোহামেডান স্পোর্টিংও যেভাবে খেলছে, বাকি টিমগুলোর সাথে মোহামেডান স্পোর্টিংয়ের কিন্তু যে অ্যাপ্রোচটা রয়েছে, যে তাগিদটা রয়েছে, সেটা অনেকটা ডিফারেন্ট। আজকের ম্যাচটা যদি ধরা যায় তাহলে দেখা যাবে যে যেভাবে গোকুলাম কেরালার ঘরের মাঠে গিয়ে একদম লাস্ট মোমেন্টে ডেভিডের গোলে 3-2 গোলে মোহামেডান স্পোর্টিং ম্যাচটা জিতলো এবং একইভাবে একটা আইএসএল ম্যাচের মতো যে শেষ মুহূর্ত অব্দি একটা নাছোড় মনোভাব, এটাই কোথাও মোহামেডান স্পোর্টিংকে কিন্তু একটা মাইলেজ দেবে। এবং বিদেশি প্লেয়াররা পারফরমেন্স করছে, ইন্ডিয়ান প্লেয়াররা পারফরমেন্স করছে, সমান তালে গোটা টিম গেম এগিয়ে যাচ্ছে এবং অবশ্যই কোচ আন্দ্রে চেরনিসভ, তাকেও একটা বিরাট বড় এখানে ক্রেডিট দিতে হবে যে যেভাবে তিনি টিমটাকে ডেভেলপ করেছেন, যেভাবে তিনি প্রত্যেকটা পজিশনে প্লেয়ারদেরকে জাস্ট অনবদ্য লেভেলে নিয়ে গেছেন, এটা কোথাও কিন্তু মোহামেডান স্পোর্টিংকে আলাদা করে দিচ্ছে বাকি টিমগুলোর থেকে। এবার সেকেন্ড যে বিষয়টা, সেটা কিন্তু অবশ্যই বলতে হয় যে ওড়িশা এফসি যেভাবে 3 পয়েন্ট লস করলো, যেভাবে চেন্নাইন এফসি ওড়িশা এফসিকে হারালো, এই হারটা কোথাও মুম্বাই মোহন বাগানকে ভীষণভাবে হেল্প করলো। এবার দেখো, দিনের শেষে কী হয়, তুমি জিতছো, ভালো খেলছো, একটা সময় গিয়ে ধাক্কা লাগতেই পারে, একটা সময় গিয়ে একটা তোমার থেকে অনেক দুর্বল টিমও তোমাকে ধাক্কা মেরে দিতে পারে। এবং যে জিনিসটা বারবার বলছিলাম যে বিভিন্ন আনফেয়ার অ্যাডভান্টেজের কথা উঠে আসছিল, আজকের ম্যাচটা ভাই রেফারিং করছিল কে না, ক্রিস্টাল জন, বাট তারপরেও কিন্তু সেইভাবে কোনো ভুলভাল ডিসিশন হয়নি, সেইভাবে কোনো কন্ট্রোভার্সিয়াল ডিসিশন হয়নি, যেটা আমরা কালকের ম্যাচেও দেখেছি। মুম্বাই পাঞ্জাব ম্যাচে যে রেফারিং হয়েছে তাকে নিয়ে আলাদা করে কিছু বলার নেই। মাঠে রয়েছে তেজস নাগভেঙ্কার, 4th অফিসিয়াল রাহুল কুমার গুপ্তা, কি হতে পারে সব কিছু আমাদের জানা রয়েছে। তো কালকের ম্যাচে কিন্তু ভীষণভাবে বাজে রেফারিং হয়েছে। বাট হ্যাঁ, যেটা আমার পার্সোনালি খারাপ লেগেছে সেটা হচ্ছে ইকারের চোটটা, যেভাবে ইকার গোরেকশনের চোট পেয়েছিল, তাকে
অ্যাট দ্যাট মুমেন্ট কেন চেঞ্জ করে নেওয়া হলো না, বা প্লেয়ারও নিজে থেকে কেন চাইলো না যে তাকে তুলে নেওয়া হোক। তো এই চোটটা কিন্তু তাকে বেগ দিতে পারে, ভোগাতে পারে। তো সেই জায়গাতে জর্জ পেরেরা ডায়াস, যাকে 4টে ম্যাচে সাসপেনশনের পরও 2টো ম্যাচ হয়ে গেল, আমরা এখনও অবধি মুম্বাই সিটি এফসি জার্সিতে ফিচার্ড হতে দেখিনি। তো কী সমস্যা রয়েছে জানি না, ইমিডিয়েটলি তাকে কিন্তু লাগবে। যদি ইকারের চোটটা সত্যিই গুরুতর হয়, তার যদি সত্যি এসিএল হয়ে থাকে, তাহলে তো সিজনটা মোটামুটি তার জন্য খতম। তো কালকের যে ম্যাচ হয়েছে সেই ম্যাচে কিন্তু ভীষণভাবে রেফারিংয়ের প্রচুর গলদ দেখা গেছে। ডিটেলসে আলোচনা করে লাভ নেই, যারা ম্যাচটা দেখেছো, গোল হওয়া থেকে শুরু করে গোল না হওয়া, অ্যাটাক বন্ধ করে দেওয়া, এটা সেটা বহু কিছু হয়েছে। এবং তারপরে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচে কিন্তু কেরালা একদম শেষ মুহূর্তে বেঙ্গালুরুর কাছে জাভির একটা গোলে হেরে গেছে। তো এরকম ঘটনা কিন্তু হয়েছে কালকে, বাট আজকের ম্যাচটা অনেক ফ্রেশ লেগেছে। যেভাবে চেন্নাই এফসি অ্যাটাকগুলো করেছে, সেকেন্ড হাফটা তো ওড়িশাকে খেলতেই দেয়নি, জাস্ট খেলতে দেয়নি। সেকেন্ড হাফে হয়তো ওড়িশা কামব্যাকটা করেছিল রয় কৃষ্ণার একটা বুদ্ধিদীপ্ত গোল থেকে, ওটা রয় কৃষ্ণা বলেই সম্ভব যে ওই জায়গা থেকেও একটা হাফ চান্সকে ফুল চান্সে কনভার্ট করা। কিছুটা ডিফেন্সের দোষ ছিল, কর্নার সিলস বলটাকে ক্লিয়ার করতে পারেনি, বাট স্টিল ওটা আমি রয় কৃষ্ণাকে ক্রেডিট দেবো যে যেভাবে বলটা ওই জায়গা থেকে গোলের মধ্যে রেখেছিল। বাট বাকি যে মাঠে খেলাটা হয়েছে না, যেভাবে অ্যাটাকটা জেনারেট করেছে চেন্নাই এফসি, ওড়িশাকে খেলতে দেয়নি। এবং শেষ মুহূর্তে যেই জায়গা থেকে গোলটা জর্ডান মারে তুললো, ওই জায়গাতে কোনো রকম ব্লকিং নেই, কোনো রকম কাভারিং নেই, যেটা কিন্তু একদম শুরুতে অঙ্কিত মুখার্জির ক্ষেত্রে হয়েছিল। অঙ্কিত যে গোলটা করে গেল সেই জায়গাতেও কিন্তু মার্কিং করতে ভুল করেছিল। এবং দেবজিৎ যে সেভগুলো করেছে, দেবজিৎ যে ধরনের ব্লকসগুলো করেছে, যেভাবে কোথাও জাস্ট বুক চিতিয়ে লড়াইটা করেছে, শুরুতেই বললাম যে দুজন বাঙালি প্লেয়ারের ফাইট কিন্তু আজকে আমরা দেখেছি চেন্নাই এফসি জার্সিতে। এবং এই যে একটা মোটামুটি ওড়িশার 3 পয়েন্ট ড্রপ, এখান থেকে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি একটা হিউজ মাইলেজ নেবে, অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি আবারও বলছি, যেটা শুরুতেই বললাম, যে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওড়িশার মতো টিমও পয়েন্ট ড্রপ করলো, সেখানে কিন্তু মোহনবাগান বা মুম্বাইও পয়েন্ট ড্রপ করতে পারে। কারণ দুটো টিমের কাছেই কিন্তু চ্যালেঞ্জ সমান রয়েছে, দুটো টিমের বিরুদ্ধেই বেশ কিছু ভালো টিমের খেলা রয়েছে। মোহনবাগানের তো পরের ম্যাচটা ডার্বি রয়েছে, ডার্বি যে কোনো মুহূর্তে আনপ্রেডিক্টেবল, 50-50 কল নিয়ে দুটো টিমকে মাঠে নামতে হয়। যার 90 মিনিটটা নিজেদের কি বলবো লেভেলটা হাই করে রাখতে পারে, তারাই সেই ডার্বিটায় জিতে বেরিয়ে যায়। তো সেখানে মোহনবাগানের কাছেও চ্যালেঞ্জ রয়েছে, মুম্বাইয়ের কাছেও চ্যালেঞ্জ রয়েছে। যেভাবে পাঞ্জাবকে হারিয়েছে, রাদার বলা ভালো যে কিছু কিছু ক্ষেত্রে রেফারি হেল্পে মুম্বাই সিটি এফসি জিতেছে, তো সেখানে কিন্তু তাদের পরবর্তী ম্যাচে ভীষণভাবে চাপ থাকবে। তো এখান থেকে যদি এই দুটো টিমও পয়েন্ট লস করে, যদি কোনোভাবে পয়েন্ট ড্রপ করে, তাহলে কিন্তু গোয়া এবং কেরালা তারাও সমানভাবে পেছনে রয়েছে, তারাও এসে এদেরকে আবার ধরে ফেলতে পারে। তো লিগ শিল্ডের যে রান রয়েছে সেই রান কিন্তু জমে গেছে। ওড়িশা এখান থেকে পয়েন্ট ড্রপ করলো, হারলো, কিন্তু এর এফেক্টটা যেন এফসি কাপে না পড়ে এইটুকু প্রে থাকবে। কারণ আমরা যতই আইএসএলে তাদের আনফেয়ার অ্যাডভান্টেজ নিয়ে কথা বলি না কেন, কোচের যে বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে সেটা নিয়ে কথা বলি না কেন, যখন এই টিমটা এফসি কাপে গিয়ে পারফরমেন্স করবে, যখন এই টিমটা এফসি কাপে গিয়ে সেন্ট্রাল কোস্ট মেইনার্সের এগেনস্টে দুটো ম্যাচ খেলবে, অস্ট্রেলিয়াতে রয়েছে 7 তারিখে, ইন্ডিয়াতে রয়েছে মানে কলিঙ্গা স্টেডিয়ামে রয়েছে 14 তারিখে, তখন কিন্তু ফুল সাপোর্ট কিন্তু ওড়িশার জন্য থাকবে। কারণ সেখানে আমরা অ্যাটলিস্ট ইন্ডিয়ান একটা ক্লাবকে রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখবো, আমাদের দেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে দেখবো। সেখানে কিন্তু কোনো মানে রিজিয়নাল ব্যাপারটা থাকছে না, সেখানে পুরোপুরি থাকছে ন্যাশনাল ব্যাপার। এবং অবশ্যই সেই ম্যাচগুলো নিয়ে কথা বলবো, সেই ম্যাচগুলো ওড়িশার কাছে কতটা ইম্পর্টেন্ট, ইন্ডিয়ান ক্লাব সিস্টেমের জন্য কতটা ইম্পর্টেন্ট, আমাদের এএফসি কম্পিটিশনসে পরবর্তী ক্ষেত্রে যে চান্সেসগুলো রয়েছে টিমগুলোর কাছে, সেটার জন্য কতটা ইম্পর্টেন্ট, অবশ্যই সেটা নিয়ে কথা বলবো। আজকের এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যা যা ওপিনিয়ন্স এবার তোমাদের রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।